जय हरि हरि बोल जय हरि हरि बोल ব্যাজ আছে নাকি দাদা ব্যাজ আছে जय हरि हरि बोल ভালো আছে মাইক দাদা অসুবিধা নাই हरि बोल जय हरि हरि बोल ঠিক আছে আসরে উপস্থিত সকল ভক্ত এবং আমার ভক্তিমতী মায়েরা আমি সকলের সিফাত পদ্মে জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম করি পিতামাতা সহ দীক্ষাগুরু শিক্ষাগুরু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় বিরাজমান করছে আমি সকলের সিফাত পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম করি জগৎ পিতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের সিফাত পদ্মে এবং জগৎ জননী মা শান্তি মায়ের সিফাত পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকে এই যে বগুলা কলেজ ময়দানে যে মহা সম্মিলন সেখানে যে আজ ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন গতকাল থেকে হচ্ছে আজকে কিছু সময় আগে আপনারা শুনলেন স্বনামধন্য গায়িকা দিদিভাই অনিমা এবং নীলিমার কণ্ঠে সুন্দর ঠাকুরের আলোচনা আর এখন কবিগান তাই আমার জীবনে এই বগুলা কলেজ ময়দানে নতুন অনুষ্ঠান তাই আপনারা ভক্তগণ যারা আছেন কিঞ্চিত আশীর্বাদ করবেন দান আপনাদের আশীর্বাদ দানে দ্বারায় সভাস্থানে যদি এই অধমের দ্বারায় হয় কবিগান কারণ এই গান গেয়ে আমি যে আপনাদের মনে আনন্দ দিতে পারবো সেই শক্তি সেই ভক্তি কোনোটাই আমার ভিতরে কিন্তু নেই তাহলে আপনারা বলতে পারেন বাবাজি তাহলে দাঁড়িয়েছেন কেন শুনেছি সাধুমুখে শুনেছি গুরুমুখে ভক্তে যাকে করুণা করে তাকেই করুণা করে স্বয়ং ভগবান তাই ভক্তকে করেছে প্রাধান্য দান তাই ভক্ত যদি করুণা করে অসম্ভব অসম্ভব হতে পারে আমি দাঁড়িয়েছি শুধু এই ভক্তের চরণধুলির আশায় আপনারা সেই চরণধুলি থেকে আমাকে বঞ্চিত করবেন না এইটুকু আত্মনিবেদন রইল ভক্তের রাঙা পায় তাই সময় অনেক অতিবাহিত হয়েছে বেশি সময় নেব না এরপর আমার দাদুগুরু প্রভাত সরকার আসরে আসবে তার সুমধুর কণ্ঠে আপনারা ঠাকুরের আলোচনা শুনবেন আমি অল্প সময়ের ভিতরে দু চারটে কথা বলে তারপর নেমে যাব আমার দাদুগুরু প্রভাত সরকার মহাশয় যিনি আসরে এসে আপনাদের হরি কথা প্রাণ ভরে শোনাবেন তিনি যাই হোক আমি এই বলে আমার অনুষ্ঠান শুরু করছি হরি বল আমি পরকে আপন ভেবে নিজের সবকিছুই হয়তো ভয় করে বসেছি তাই মহাজন গাইলেন ও পরকে আপন ভেবে আমার সব করেছি পরকে আপন ভেবে সব করেছি পরকে আপন ভেবে সব করেছি সংসার
ধনের ব্যবসায়ে আমি ছিলাম মহাজন, আমার দুরন্ত আমি পিতৃধনের ব্যবসায়ে মহাজন ছিলাম। কারণ যেদিন আমি এই ধরা এলাম আমি 16 আনা মূলধন নিয়ে এসেছি। সেই মূলধন আমার পরিপূর্ণ ছিল, কিন্তু আজ দিনে দিনে সেই মূলধন থেকে ক্ষয় করতে করতে আমি যে মহাজন ছিলাম, আমার যে মাতব্বর, সেই মাতব্বর সেই দুরন্ত মদন কেড়ে নিয়েছে। তাই আমি বুঝতে পেরেছি আমার মহাজনী পদ আর বোধ হয় হইল। তাই গানের ভাষায় মহাজন লিখলেন, ও পিতৃধনের ব্যবসায়ে আমি ছিলাম মহাজন, আমার মাতব্বরি কেড়ে নিল দুরন্ত মদন। আমি এখনো ভূমিকায় যাইনি, তাই দুই একটা কথা আমি বলছি। এই যে আমি অপচয়ে হারাইয়ে ধর নিঃসম্বল করলো আমার, তাহলে অপচয়ে ধন হারালে কি হয়? একদিন গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছে, হঠাৎ তার মনে কি জেগেছে, ছুটতে ছুটতে কামনা সাগরের তীরে গিয়ে দাঁড়িয়েছে। গিয়ে চিৎকার করে বলছে, ওরে আমার সব হারাই গেল, আমার সব হারাই গেল। যত ভক্ত ছিল ছুটে এসেছে, বাবা চিৎকার করে কেন? দেখে তাই যে নদীর তীরে দাঁড়িয়ে আজ বাবা গুরুচাঁদ ঠাকুর বলছে আমার সব হারাই গেছে। ভক্তরা বলছে, বাবা কি হারিয়ে গেছে? বলছে, বাবা এই কামনা সাগরের জলে সব আমার হারাই গেছে। তো যত পাগল ছিল সব ওই কামনা সাগরের জলে খুঁজতে নেমে গেল। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায় খুঁজতে শুরু করেছে, কিছু পাই। সবাই উঠে ঘরে ঘরে চলে গেল। গুরুচাঁদ ঠাকুর কিছু সময় পরে এসে হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে খোঁচাতে খোঁচাতে বলে, ওরে আয় রে, যা হারাই গেছে পাওয়া গেছে, আয় তোরা। সবাই ছুটে এসেছে, এসে বলে, বাবা কি হারাই গেছে আর কি খুঁজে পাইছে? বলে, এই যে আমার লাঠির তলে যা হারাই ছিল তাই পাওয়া গেছে। তখন লাঠির তলায় দেখে 4 আনা পয়সা। এই 4 আনা পয়সাটা নিয়ে যখন বাবা গুরুচাঁদের হাতে দিল, গুরুচাঁদ ঠাকুর আমার হাসতে হাসতে পয়সাটা নিয়ে আবার গদি ঘরে চলে গেল। ওমা যখন গদি ঘরে গিয়ে বসেছে, ভক্তরা এসে বাবা গুরুচাঁদের সম্মুখে যখন দাঁড়ালো,
ঠাকুর পকেট থেকে 10 টাকা বের করে বলছে, এই নে বাবা, যা মিষ্টি কিনে নিয়ে আয়। আচ্ছা বাবা, আমার কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, বলছে যা 10 টাকার মিষ্টি কিনে নিয়ে আয়। তো 10 টাকার মিষ্টি কিনে নিয়ে আসলো, দে সব ভক্তদের দিয়ে, সব ভক্তকে দিয়ে দিল। আমার সব ভক্তরা সে মিষ্টি খেলো। একজন পাগল ভালো মানুষের শাস্তে গিয়ে বাবা গুরুচাঁদকে বলছে, ও বাবা, আর এক পাগলকে প্রথমে জিজ্ঞাসা করছে, দেখেছিস কোন পাগলের পাল্লায় পড়েছি, কেন কি হয়েছে? বাবার হারাই ছিল 4 আনা, দিল 10 টাকা, তাই দিয়ে মিষ্টি কিনে সবাইকে খাওয়ালো। কোন পাগলের পাল্লায় পড়েছি? বলে তুই যে শুনবে তা। এখন ওই পাগল গিয়ে বলছে, ও বাবা, তোমার হারিয়েছিল 4 আনা, সারাদিন ধরে আমরা খুঁজে পেলাম না, তোমার পয়সা তুমি উদ্ধার করলে, তোমার হাতে দিলাম, আনন্দে ঘরে গিয়ে 10 টাকা দিয়ে মিষ্টি কিনে সবাইকে দিলে। ও বাবা, এতে তোমার লাভ হলো না লস হলো? গুরুচাঁদ ঠাকুর পাগলকে বলছে, শালা, তুই লাভ লসের কি বুঝিস রে? তুই লাভ লসের কি বুঝিস? বলে কেন বাবা? এই ওই যে 4 আনা হারাই গেছিল, যদি না পাওয়া যেত সেটা তো হারিয়ে যেত, তাই না? বলে হ্যাঁ, তা তো হারাই যেত। আচ্ছা, হারাই গেলে পরে সেটা তো হারাই যায়, কিন্তু এই যে 10 টাকা দিয়ে তোদের মিষ্টি কিনে খাওয়ালাম, এতে আনন্দ হলো কিনা বল? বলে হ্যাঁ বাবা, তা তো আনন্দ একটু হয়েছে, সবাই মিলে ভাই মিষ্টি খেলাম, আনন্দ তো একটু হয়েছে, ভালো কথা। তাহলে বলছে গুরুচাঁদ, বাবা রে শোন, আনন্দের জন্য খরচ করো, বিনা কারণে জানো তোমার একটা পয়সাও না হারায়। বাবা, আনন্দের জন্য খরচ করো, কিন্তু বিনা কারণে জানো তোমার একটা পয়সাও না হারায়। কিন্তু আমি কি করলাম? আমি হয়তো বিনা কারণে সেই আমার পিতৃধন সেই মদনের হাতে তুলে দিয়ে আমি আজ নিঃসম্বল হয়ে আছি। তাই তো গানের ভাষায় গাইলে, ও পিতৃধনের ব্যবসায়ে আমি ছিলাম মহাজন, আমার মতো করি কেড়ে নিল দুরন্ত মদন। ঠাকুর পূজার করেছিল আমার প্রেম ভক্তি কুসুম, আমি তাই দিয়ে কামিনীর হাতে মুখে দিলাম চুন। ঠাকুর পূজার পরে ছিল প্রেম ভক্তি কুসুম, তাই দিয়ে কামিনীর হাতে মুখে দিলাম চুন। গুরু সেবার সাথী নাই কেউ এই ভবের বাজারে, দেখো স্বার্থের লাগি ভালোবাসে সবাই আমারে।
প্রীতি হরি তব চরণ শিরে ধরি গুরুচাঁদে করিলাম শরণ গোলক তারক মহানন্দ যোগাও মোরে পূর্ণানন্দ হরিনাম পরহিরামন শরণ নিলে যাহার পায় ব্যথা বিঘ্ন দূরে যায় বারে বারে প্রণাম করি তারে পিতামাতার কৃপা বলে মানব দেহ পাই মহিতলে তাহাদের চরণ যুগলে আমার ভক্তিপূর্ণ মিনতি জানাই। তবে বেশি সময় নেব না, সবার পরে আপনারা শুনবেন যত নারী আর নরে। তবে এইভাবে বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষার আর বেশি বলে নাই প্রয়োজন। তাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার পরে আজ করতে চাই কথোপকথন। তাই আমি একদিকে অক্ষয় চক্রবর্তী নাম ধরে দাঁড়াইয়ে সবার পরে কিছু প্রশ্ন করব। দাদুগুরু প্রভাত সরকার যিনি তারক গোসাইয়ের ভূমিকায় এসে তিনি এক এক করে জবাব করবে নিরূপণ। তাহলে একদিকে কি থাকলো মা? একদিকে অক্ষয় চক্রবর্তী আর একদিকে তারক ভাগবত, যিনি এই মতুয়া সমাজের উপরে, এই মতুয়া ধর্মের উপরে একটা গ্রন্থ রচনা করেছে যার নাম শ্রী শ্রী হরিলীলামৃত। সেই তারক ভাগবতের কাছে আমার নিবেদনমূলক কিছু কথা আমি জানাবো। আর তারক ভাগবত যিনি, সবাই এসে তিনি তার কথা প্রাণ ভরে আপনাদের শোনাবে, আপনারা সবাই শুনবেন। শম্ভু সভা তল। তাহলে কি আমি তারক গোসাইয়ের কাছে জানতে চাই, তারক গোসাই আমি এক এক করে দেখেছি যুগ যুগান্তর ধরে কি এই যে মানুষ সত্য যুগে সত্যনারায়ণের পূজা করেছে, ত্রেতা যুগে রামের পূজা করেছে, আর দাপর যুগে কৃষ্ণ নাম করেছে, কলির প্রারম্ভে গৌর হরি একই নাম দিয়ে গেছে। ভালো কথা। কিন্তু তারক গোসাই যিনি, তাদের পরিচয় পর্ব একটু জানেন জ্ঞানীগুণী। কি তারক গোসাই ছিল, তাদের পরিবারের সমস্ত ব্যক্তি যারা ছিল তারা সকলে কিন্তু কালী ভক্ত হয়। আপনারা শুনলেন যত সুদিচয়। কিন্তু কালী ভক্ত থাকার পরে আমি বলি আপনাদের গোচরে, তারপরে কিন্তু ওই তারক গোসাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়। কি বাবা, তাই তো? তাহলে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলো, এ কথাও বলা ভালো। তারপর আবার তারক গোসাই এই মতুয়া দলে এসে হরিবোল হরিবোল বলে লাফাতে শুরু করলো। তা আমার প্রথম জিজ্ঞাসা তারক গোসাইয়ের পায়, তারক গোসাই এই যে তুমি প্রথমে কালী ভক্ত ছিলে, তারপরে কৃষ্ণ ভক্ত হলে, এখন মতুয়া, তার মানে তোমার ভিতরে সবকিছুর স্বাদ আছে, আছে তো, তাই না মা? নাকি কালী ভক্ত ছিল তখন কালী নাম করেছে, সে স্বাদও জানে। কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণ নামের স্বাদও জানে। এখন মতুয়া হয়েছে, এই মতুয়াদের স্বাদও জানে। তাই আমার প্রথম নিবেদন রয় তারক গোসাই পায়, হে তারক গোসাই তুমি আমার কাছে একটু ভালো করে খুলে বলবে তাই কি যে এখন বর্তমান মানুষ দেখতে পায় কেউ আচার মালা নেয়, কেউ তুলসীর মালা নেয়, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ হরি ভক্ত। তাহলে এই ভক্তদের ভিতরে এত দ্বন্দ্ব দেখতে পাই। তাই আমি ভালো করে তোমার কাছে জানতে চাই যে তুমি তো সব কিছুর স্বাদ জেনেছো গোসাই, এখন তোমার কাছে আমার এইটুকু আত্মনিবেদন যে এই বৈষ্ণব আর মতুয়ার মূল তত্ত্বটা কি আছে আমি জানতে চাই তোমার কাছে। কারণ মানুষ এই ধর্ম নিয়ে এত বিভেদ সৃষ্টি করছে। তাহলে তোমার ভিতরে যদি সকল স্বাদ থাকে, ও গোসাই বলবে আমার সাক্ষাতে আজ মূল মতুয়ার বৈষ্ণবের তাৎপর্যটা কি আছে তুমি খুলে বলবে। এই সভা সভ্য বসার পাশে আজ শুনবে যত ভক্তগণ, আজ এই সবাই বসে বসে। কি মা বোঝা গেছে? কারণ তারক গোসাইয়ের সবকিছু জানা আছে, তাই তার চেয়ে আর ভালো কে জানে? তারক গোসাই ভালো জানে যে কি কি স্বাদ পেয়েছে। তাই এই সব স্বাদের কথা বলবে তুমি সবাই খুলে, আজ শুনবে যত এই ভক্ত মন ডোলে। কি মা বোঝা গেছে আমার প্রথম প্রশ্ন? তবে শোনো গোসাই, জবাব দিতে আসবা, কিন্তু ওই জবাব দিতে এসে বেশি চাটাম দিবা না, বুঝলে? চাটাম দেওয়া কেমন জানেন মা? আচ্ছা গল্প একটা মনে পড়িয়ে গেছে, বলবো মা? বলবো? ওরে কপালে ওই বুড়ি মাও কই কও কও। আমি না কোয়া মানুষ নাকি? একবার পালন করে দেখেন দিন আমি না কয়ে যাই নাকি? হ্যাঁ, আমি দেখলাম আপনাদের গরজটা কেমন। তাই আমার শোনেন অবশ্যই জবাব দেবা, কিন্তু চাটাম দিয়ে না। চাটাম দিলে কপালে কিন্তু বাদ জটবে না। কেমন জানেন? এক বাড়ির এক ভদ্রলোক মারাত্মক সাংঘাতিক বেকায়দা চাটামিয়া,
এখন ছোট একটা ছেলে আছে, ছেলেটারে নিয়ে ওই নদীর তীরে গেছে স্নান করবার পরে। যখন স্নান করতে যায়, স্নান করতে গিয়ে ওই ছেলেটাকে ডেকে বলে, এই কি, তার আগে বউ বলে দিয়েছে, দেখো স্নান করতে যাচ্ছ, বেশি চাটামেগিরি দেখাইয়া না কিন্তু। বলে না, দেখাবো মানে। ছেলেকে গিয়ে বলে, এই স্নান করতে তো আইসিস, ওই দেখতে পাচ্ছিস, ওই দেখ 13 নদী 7 সমুদ্র পারে এখন কালা ধম্ব সার শুয়ে রয়েছে, দেখ একটু নয়ন মেলে তোর নয়নের ভিতরে। দেখেছেন, গেছে নদীর কূলে স্নান করতে, ওইখান থেকে ওর বাবা ছেলে বলতেছে, ছোট ছেলে তারে বলছে যে 7 সমুদ্র 13 নদীর পারে একটা সার শুয়ে রয়েছে। বুঝেছেন, চাটাম দেবে না বলিছে, ওই নদীর কূলে বসে চাটাম কিন্তু দিচ্ছে না কিন্তু মা। এখন ছেলে মনে মনে চিন্তা করে, ওরে বাবা রে, আমার বাবা দিন বড় চাটামিয়া, তা আমি তো তার ছেলে। কই, যার কি বাঘের পেটে বাঘ জন্মে, ছাগের পেটে ছাগ, যার বীর্যে যে জন্মে তার তেমন রাগ, তাই না বাবা? তো বাবা যদি চাটামি হয়, ছেলে কি কম নাকি? বাবা 12 চাটামি, ছেলে 13 চাটামিয়া। তো ছেলে বলছে, বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন বেশি দূর দেখতে পারো না। বলে, এই বলিস কি? বলে, হ্যাঁ, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন বেশি দূর দেখতে পারো না, তোমার চোখের দৃষ্টি কমে গেছে, তাই তুমি আসল জিনিস দেখতে পারো নাই। কি? ওই সার তো শুয়ে রয়েছে, এটা ঠিক, কিন্তু ওই সারের কানের কাছে দেখেন একটা খুদিয়ে মাছি ভু 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 করে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারিছেন মা? ছেলে রে বাবা তো দেশের চাটা, আমার ছেলেতে বলছে, ওই যে তোমার দৃষ্টি কমে গেছে, কানের কাছে যে খুদিয়ে মাছি ভো ভো করতেছে, তা তুমি দেখতে পারো নাই। যখনই এই কথা বলিছে, বাবা মনে মনে চিন্তা করে, ছেলে তো আমার উপর দিয়ে চাটাম দিচ্ছে, ছোট মানুষ অত চাটাম দেবে কৃষির জন্য। কানের গোড়ায় চাপাস করে একটা বসাই গেছে, বসাই দিলি বলে এক চুবনি খাইও কানতে কানতে বাড়ি চলে গেছে ল্যাংটা অবস্থায়। বাড়ি যাওয়ার মা জিজ্ঞাসা করছে, তোর বাবা তুই স্নান করতে গেলি, তুই একা ফিরে আসলি আর কানতে কানতে, ব্যাপারটা কি? বলে, ব্যাপার কি মানে? স্নান করতে গেছি বাবা, আমারে বলে ওই দেখ 7 সমুদ্র 13 নদীর পারে সার শুয়ে রয়েছে। আমি বললাম, শুধু সার শুয়ে নাই, কানের কাছে একটা মাছিও বউ বউ করতেছে, ওই জন্য আমার সর দিয়ে জলের ভেতর ফেলাই দিয়েছে, আমি ওই জন্য চলে যাচ্ছি। কয়, দাঁড়া, তাই এক কাজ কর, ওই রান্নাঘরে রান্না বাড়া হয়েছে, তাড়াতাড়ি তুই কটা খাইয়ে সার। খাইয়ে টাইয়ে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর মা কি করিছে, ওই রান্নাঘরের যত হাড়ি করি যা ছিল মা, ভালো করে সব কিছু ওই ভাত টাত সমেত ওই রান্নাঘরে ভাঙিয়ে সুঙিয়ে তছনছ করেছে, লাঠি একটা ধরিয়ে ওই রান্নাঘরের বেড়া সব ভাঙিয়ে ফেলাইছে। মানে বুঝতে পারিছেন কায়দা কোন জায়গায়? এখন ভেঙে সুঙে চুপচাপ বসে রয়েছে ছেলেটারে নিয়ে। এখন ওই চাটামে লোক তো স্নান করে বাড়ি আইছে। বাড়ি আসার পরে এখন ভাবিছে, ছেলেটারে মারছি, বলতে যে কবানি কি দিয়ে কি বলবে না, আমার দরকার নাই। তো বলছে, কয়টা খাবার দিবা নাকি? মানে আস্তে আস্তে নরম শরীর, মানে মেয়ে মানুষের কাছে যত বড় ওইটা মানুষ যাক না কেন, নরম হয়ে যায় না খাওয়ার সময় বাবা। তো ওই করছে, কয়টা খাবার দিবা নাকি? কয়, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি এক কাজ করো, রান্নাঘরে যাও, রান্নাঘরে যাইয়ে নিজে বাড়িয়ে বুড়িয়ে খাও। কয়, থাকবেন, ছেলে মারছি, এর দরকার নাই, ওরে বলবো না, ও আসিয়ে মোটামুটি যা করে করুক, আমি কটা রান্নাটা আমি যাইয়ে কটা বাড়িয়ে বুড়িয়েই খাই। এখন যখন বাড়তে গেছে, রান্নাঘরের ভিতরে যে দেখে অবস্থা তাই, ওমা সব বানা সুঙা ওই ঘরের ভিতরে দেখতে পায়। তখন বউ এটাকে বলে, ঘরের এই অবস্থা কেন, কি হয়েছে? এদিকে আয়। যখন ফিরে এসেছে, কি হয়েছে? তো ঘরের এই অবস্থা কেন, সব বেড়া ঘোড়া সব গাড়ি করি ভাঙা সুঙা কেন? হবে না, 2 বাপ বেটা গেছো স্নান করতে, বোঝেন মা, 2 বাপ বেটা গেছো স্নান করতে, কেন নিলিবিলি স্নান করে বাড়ি চলে আসবা? তা না, কোন জায়গায় 7 সমুদ্র 13 নদীর পার, সেই জায়গায় শুয়ে রয়েছে সার, তার পদে আঙুল দেওয়ার দরকার কি? ওই যে আঙুল দিয়ে কুরান দেছো, ওই সেই সার ছুটে এসে যখন মাথা নাড়া দিছে, এই ঘর বাড়ি সব ভাঙিয়ে চুঙে তছনছ করে ফেলাইছে। এখন জম্বের খাওয়া খাও। মানে বুঝতে পারিছেন তো গোসাই? এবার যদি চাটাম বেশি দাও, কপালে কিন্তু ভাত জটবে না রে। যেভাবে প্রশ্ন দান করেছি সভাস্থান, সেইভাবে তুমি জবাব করবে দান, শুনবে যত ভক্ত গণ। তাহলে প্রথম প্রশ্ন গেল হয়ে, কার জন্য আর কথা কয়ে। এবার দ্বিতীয় প্রশ্নের করি আয়োজন। আচ্ছা ওমা, এই জগতে আপনারা দেখেছেন সকলে আখিপাতে কি, এই যে সত্য যুগে সত্যনারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র এসেছিল, এবং
দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, এবার গৌর হরিও এলো। এক এক করে এই পৃথিবীতে এই জীব জগতের জন্য যাহা কিছু প্রয়োজন ছিল এক এক করে যুগে যুগে অবতার এসে সবকিছু কিন্তু দিয়ে গেল, দিয়ে গেছে না, সবকিছু দিয়ে গেছে। কিন্তু আবার কেন পুনরায় এই হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো? ও তারক গোসাই, এবার একটু খুলে বলো, যাহা কিছু প্রয়োজন ছিল সবই তো আমার গৌর হরি শেষ পর্যন্ত দিয়ে গেল, কিন্তু তোমার হরিচাঁদ ঠাকুর জগতে এসে আমি বলি সবার পাশে নতুন করে আবার কি দিল? এই কথাটি তারক গোসাই তুমি একটু ভালো করে একদম তত্ত্বমূলক ভাবে খুলে বলো। কি মা, বোঝা গেছে প্রশ্ন? তারক গোসাই বহুদিন পরে পাইছি, আজকে ছাড়িয়ে দেবো না, লিখে রাখবেন খাতায় একেবারে। যেভাবে প্রশ্ন করবো একদম তারক গোসাইয়ের কাছ থেকে সেইভাবে জবাব আদায় করে নেবেন, ঠিক আছে মা? তবে থাক, শুধু কথায় কথায় নয়, এবার সুর আর ছন্দ ধরে আর একটা গান করে আমি আরো কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি অক্ষয় চক্রবর্তী, কৃষ্ণ নাম ভালোবাসি, তাই আজ আমি সেই ধরনের একটা গান গাইছি। আমার মন পাখি কৃষ্ণ কথা বসে নিকুঞ্জ বনে, কৃষ্ণ কথা বসে আমার মনে পাখিব কৃষ্ণ কথা। সেই বনের আছে রে এক বিষয়ের তুই ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। সেই বনতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, তুই ভুলে যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। কৃষ্ণ কথা বসে আমার মনে পাখিব কৃষ্ণ কথা। সেই বৃক্ষেতে ধরে রে এক নিষ্কাম প্রেম ফল, সেই ফলের মধু পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল
শুনে আমার মনে পাখিব কৃষ্ণ কথা অক্ষয় চক্রবর্তী সভাতে দাঁড়াই বিপক্ষেতে তারক গোসাইকে আমি দেখতে পাই তাহার কাছে কিছু প্রশ্ন আমি করে গেছি গান সবাই এসে ধরে ধরে দেবে তাহার সমাধান এই ধর্ম নিয়ে রাতারাতি দেখো কত লোকে করে আসলে কি মূল ধর্ম তাই বোঝালে আমারে ওই তুমি ছিলে কালী ভক্ত পরে কৃষ্ণ ভক্ত হও আর তারপরে নতুন হয়েছে সেই কথাটি কও তাহলে তুমি সব কিছু জানো ওহে কপল হন ভালো করে বলবে তুমি সবারই সমান যুগে যুগে ভগবানে দেখো এসেছে করা চলে যাহা কিছু আগে ছিল দিয়েছে জগত সংসারে তবে আবার নতুন করে কেন হরিচাঁদ ঠাকুর এলো নতুন করে আবার সেই জন্য কি দিয়ে গেল এই তো দ্বিতীয় প্রশ্ন আমি করলাম সভা পরে ভালো করে জবাব দেবে আসরের ভিতরে আর একটা প্রশ্ন আমি করে যেতে চাই শোনো 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 তুমি আলোক গোসাই এই যে হরিচাঁদের ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর হয় দুই বাপে তা রাখো ভগবানের তারে পায় রামচন্দ্র এসেছিল কথা মিথ্যা নয় তাহার দুটি সন্তান ছিল অমৃষ বিজয় ওই যে লবকুশী নাম বললাম সভা পরে তাদের কিন্তু ভগবান বলে না এই না সরাসরি আবার ভগবান শ্রীকৃষ্ণের দেখো কত সন্তান রয় তাদের কি কেউ এই জগতে ভগবান বানায় তবে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি কেমন করে ভগবান হলো শুনবেন জ্ঞানী গুণী তারক গোসাই এসে সবাই দেখো জবাব করবে দান তাহার চরণে আমার প্রশ্ন এই তো তিনখানা শত্রুকেও তিনখানা প্রশ্ন দেয় না সভা বলে সে তো তারক গোসাই শুনবে কত নারী নলে আর একটা প্রশ্নই আমি করে যেতে চাই এই হরিচাঁদ ঠাকুর কি দিল তাই বলো আমার প্রিয় মা আমি বলেছি যে এই জগতে হরিচাঁদ ঠাকুর পুনরায় নতুন কি দিল আর এই হরিচাঁদ ঠাকুরের কিবাই অবদান আছে আর গুরুচাঁদ ঠাকুর দেখো কিবা করে গেছে এই জগতের মধ্যে হরি গুরুচাঁদ ঠাকুরের কিবাই অবদান ভালো করে জবাব দেবে তুমি সবস্থান চারখানা প্রশ্নই আমি করলাম সভা করে এরপরে কারো গোসাই এসে জবাব দিতে পারে কোনোভাবে তো কোনো কথা বলে সভা করে আপনারা শুনবেন যত ভক্ত নারী নেবে এরপরে সে যদি আবার সভাতে আসবে তাহার ভাবে কথাগুলি শুনিয়া বলিবে আমি কেন একা একা পারে বলতে যাব বেশি বেশি বলে সে হয়তো হবে খুশি নারী খুশি করে আমার নাই প্রয়োজন আমার মতন ভাবে পালা করব সমাপন তাই তো মনে মনে আছে অন্তরে ভাবো আর কিছু কথা নাহি তারে আমার তবে সময় সংক্ষিপ্ত শোনেন নারী করে অল্পে অল্পে প্রথম খবর ফিরে যাবো আসলে তাই তো বললাম আমি সভ্য সবার খাই এরপরে আসবে আমার তারক গোসাই তাক চলে বেশি বলে নাই প্রয়োজন আমার মতন ভাবে পালা করবো সমাপন এরপরে তারক গোসাই সভাতে আসবে তাহার ভাবের কথা পেলে খুলিয়া বলবে দেখি সে কোনোভাবে সে কোনো কথা কয় আর কোনোভাবে যায় তাহার ভাবের পরিচয় আমি কেন ওই একা একা বলতে যাবো বেশি বেশি বললে সে হয়তো হবেই অখুশি তারই অখুশি দিয়ে নাই প্রয়োজন আমার মতন ভাব আমি করবো সমাপন পিতা মাতার চরণে আমি প্রণাম করি দাম তাহাদের
দেখি তার ভাবে কথা খুলিয়া বলিবে বাবা ওরা আরেকটা কথা বলে যাই কি যাওয়ার সময় তো আরেকটা কথা বলে যাই শোনো বেসাইজে জিনিস নিয়ে কিন্তু তুমি আসরে আসবে না বেসাইজে জিনিস বোঝেন তো না বেসাইজে জিনিস বোঝেন না না আমি তো চলে যাচ্ছি গোসাই তো আসতেছে এখন বেসাইজে জিনিস নিয়ে আসলে পরে তো সব জিনিস সব জায়গায় খাটে না তাই না শোনেন মা একটা গল্প মনে পড়ে গেছে যাওয়ার সময় বলে যাই এই এক রাজার বাড়ি 3 চোর গেছে চুরি করবার তবে এখন চুরি করতে গেলে পরে ধরা পড়ে গেছে ওই পিয়াদাদের দ্বারে যখন ধরা পড়ে যায় তখন ওই 3 চোরাকে ধরে নিয়ে এসেছে রাজার সভায় বলছে রাজা মশাই এই যে 3 চোর চুরি করতে গিয়ে আপনার ফলের বাগানে ধরা পড়েছে এই তাহলে তোরা চুরি করেছিস বলে হ তো ওই 3 জনের ভিতরে একজন আবার খুব ভালো মানুষ আছে জানেন কে আরে একজন আছে নাপিত চেনেন তো বাবা হ্যাঁ ওরে কপাল রে না পরামানিক আলাদা নাপিত আলাদা ও পরামানিক বলা যাবে না নাপিত তা ওর আবার একটু বুদ্ধি বেশি তো ধরা যখন পড়ে গেছে কি করা যাবে পাশে এখন রাজামশাইকে সবাই মিলে করো জোরে বলছে রাজামশাই গরিব মানুষ ফল দেখে লালসা হয়েছে তাই একটা ফল ছিঁড়ে খেয়েছি আপনার বাগানে তো অনেক ফল আছে তাতে আমরা 3 জন 3টে ফল খেয়েছি তাতে অসুবিধা কিসে আছে বলছে না চুরি করে মহাপাপ তাই তোরা যখন ধরা পড়েছিস শাস্তি তোদের গ্রহণ করতেই হবে ঠিক আছে তাহলে কি শাস্তি মহারাজ একটু শাস্তি লঘু করে দেওয়া যায় না বলে হ্যাঁ যাই তাহলে এক কাজ করবি শোন আবার তোরা ওই ফলের বাগানে যাবি যাওয়ার পরে 3 জনে 3টে ফল আনবি যদি আমার পছন্দ হয় তাহলে আমি নিজে হাতে মুখে তুলে দেব কি বলিস মা আর তাকে ছেড়েও দেবো আর যদি আমার পছন্দ না হয় তার তো দুটিয়া ওই পছন্দ হলে পরে উপরে তার দিয়ে দেবো আর যদি পছন্দ না হয় তাহলে নিচের তার দিয়ে দেবো বোঝা গেছে এখন নাপিত যেইটা মনে মনে চিন্তা করেছে সেইটা আমি যত ভালো ফল নিয়েই যাই না কেন রাজা মশার পছন্দ হবে না কারণ আমি তো চুরি করেছি উনি শাস্তি দেবে দেবে তাহলে কাজ করি বাগানে ভালো সুন্দর আঙুর ফল আছে ওই আঙুর ফল নিয়ে রাজা মশার সম্মুখে নাপিত যায় ধরেছে রাজা মশাই এই দেখেন কোনো কষ্ট করা লাগবে না এই ধরবেন আর টাকাশ করে মুখের ভিতর পুড়ে দেবেন খাওয়া হয়ে যাবে বেশি চালানও লাগবে না যার দাঁত নাই সেও খেতে পারবে ভালো কথা রাজা মশাই আঙুর দেখা বলে না আঙুর আমার পছন্দ না ওইটারে ধরো আর পিছন দিয়ে ভরো রাজা মশাই বলে তাই রাজা মশাই অত লোকের দরকার নাই আমি নিজেই বলে নিতে পারবানি ওই যখনই নিজে বলতে গেছে আঙুর বলতো টিভি লেগে গলিয়ে গেছে ওর কাজ সারা ওর আর বেশি কষ্ট করতে হয় নাই কিন্তু পরের যেজন সেইজন এই সাইজের একখানা ডাসা পেয়ারা আমার ডাসা পেয়ারা ছিলেন তো যেমন 12 ভরি পাওয়া যায় 12 ভরির ডাসা পেয়ারা খায় হিন্দুরা আর মিয়ারা তো সেই পেয়ারা কারণ এই সাইজের ডাসা পেয়ারা নিয়ে এসে বলছে রাজামশাই এই দেখে কি কায়দার জিনিস বিধাতা সৃষ্টি করেছে এই যে ডাসা পেয়ারা এ খেলে পরে হবে সুন্দর চেহারা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে কথা মিথ্যা নয় এই ডাসা পেয়ারাটা আপনি খাবেন এই সভ্য সবার গায়ে রাজামশাই বলে তাই পেয়ারা খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই ও পেয়ারা আমার পছন্দ হয় না ওইটা ধর আর ওই পিছন দিয়ে ভর আমা বুঝতে পারিছেন এই সাইজের ডাসা পেয়ারা যদি হয় ওই পিছন দিয়ে যদি ভর্তি হয় কি অবস্থা কয়জন মিলে ওরে ভোট করে ধরিয়ে হাতুর শ্রেণী আইনে ঢক করে পারুয়ে পাটাল দিয়ে পারুয়ে একদম কায়দা করে ঢুকই যাচ্ছে ও যন্ত্রণায় কান্না করে দিচ্ছে কান্তি খানিক্ষণ পরে হাসিয়ে পড়েছে খেল করিয়া হাসিয়ে পড়েছে এখন রাজামশাই বলে তাই তোর এত বড় একটা ডাসা পেয়ারা যে জায়গাতে যায় না সেই জায়গাতে দেওয়া আছে তারপরে তুই হাসিস কোন কায়দায় তোর কষ্ট হচ্ছে না রাজামশাই কষ্ট হচ্ছে সেই জন্যই তো চিৎকার করেছিলাম কিন্তু আরেকটা জিনিস মনে করে হাসি পাচ্ছে কেই মনে করেছে আমার এই ডাসা পেয়ারা এইটুকু পেয়ারা পিছন দিয়ে নীতি যে অবস্থা হয়ে গেছে আমার যা হয়েছে চেয়ারা এর পরে যেজন আসতেছে এই সাইজের কাঁঠাল একটা নিয়ে আসতেছে ও কোন কায়দায় যাবে আমি ওর কথা ভাবে চিন্তা করে হাসি আমার গোসাই তো এরপরে আসতেছে এখন কি নিয়ে আসতেছে তা গোসাই জানে আর দমে জানে যাক চলে বেশি বলে নাই প্রয়োজন আমার মতন ভাবে পালা করবো সমাপন এরপরে সেজন্য আবার সমাপ্তি
বসবে তাহার ভাবের কথাগুলি বলিয়া বলবে দেখিয়েছে তোমরা এসে তোমরা কথা পাই আর কোনোভাবে নেয় তার ভাবে করে আমি ভক্ত বলতে হবে না তাই দিয়ে নাই